এটি একটি সুস্পষ্ট সাংবিধানিক নির্দেশনা যা জনগণের সার্বভৌম ক্ষমতার প্রত্যক্ষ বহিঃপ্রকাশ। গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা বনাম নোট অফ ডিসেন্ট। বর্তমান ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না করার পক্ষে যে প্রধান যুক্তি উপস্থাপন করা হচ্ছে তা হলো জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার সময় তারা সনদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারায় নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত প্রদান করেছিল। সুতরাং তাদের দাবি অনুযায়ী সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা নিজেদের দলীয় অবস্থান বা নির্বাচনী ইশতেহার অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে পারে এবং বাধ্যতামূলকভাবে জুলাই সনদ অনুসরণ করতে হবে না। কিন্তু এই যুক্তি কেবলই একটি দুর্বল যুক্তি নয়, এটি সাংবিধানিকভাবে অসঙ্গতিপূর্ণ, যৌক্তিকভাবে স্ববিরোধী এবং গণতান্ত্রিক নীতির সুস্পষ্ট পরিপন্থী। এই অবস্থানের অসারতা 3টি মৌলিক আইনি ভিত্তির আলোকে ব্যাখ্যা করা যায়। এখানে একটি মৌলিক সাংবিধানিক দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে। জনগণের প্রত্যক্ষ সার্বভৌম অর্থাৎ পপুলার সভরেন্টি বনাম সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার একটি দাবি। জনরায়ের সর্বোচ্চ সাংবিধানিক বৈধতা আসলে কি? বাংলাদেশের সংবিধানের 7-1 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হবে জনগণ। এই নীতির আলোকে রাষ্ট্রের সকল সাংবিধানিক ও আইনগত কাঠামো শেষ পর্যন্ত জনগণের ইচ্ছার উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত। যখন কোনো দলিল, এই ক্ষেত্রে জুলাই সনদ ও তার বাস্তবায়ন আদেশ, সরাসরি গণভোটের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপিত হয় এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে অনুমোদিত হয়, তখন সেই অনুমোদন একটি সাধারণ রাজনৈতিক সমর্থন নয়, বরং এটি একটি প্রত্যক্ষ সার্বভৌম ম্যান্ডেট। প্রায় 68.69% ভোটের আইনি তাৎপর্য হলো জনগণ জুলাই সনদকে তার সামগ্রিকভাবে গ্রহণ করেছে। এই গ্রহণযোগ্যতা কোনো খণ্ডিত বা শর্ত সাপেক্ষে অনুমোদিত নয়, এটি একটি পূর্ণাঙ্গ অনুমোদন। ফলে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল বা সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা এই ম্যান্ডেটকে পুনর্ব্যাখ্যা বা সীমিত করার ক্ষমতা রাখে না। সাংবিধানিক তত্ত্ব অনুযায়ী যখন প্রত্যক্ষ গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রকাশিত হয়, তখন তা একটি উচ্চতর নরমেটিভ অবস্থান ধারণ করে, যা দলীয় ইশতেহার বা সংসদীয় সিদ্ধান্তের উপরে প্রাধান্য বিস্তার করে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নোট অফ ডিসেন্টের একটি আইনি প্রক্রিয়াগত একটি উপাদান, যা মূলত খসড়া প্রণয়ন ও আলোচনার পর্যায়ে রাজনৈতিক দলগুলো মত পার্থক্যের ক্ষেত্রে নথিভুক্ত করা হয়। এটি কোনো চূড়ান্ত বা বাধ্যবাধকতামূলক আইনি অবস্থান নয়। যখন একটি খসড়া দলিল, তার মধ্যে এই ভিন্ন মতগুলো অন্তর্ভুক্ত ছিল, সরাসরি জনগণের সামনে গণভোটের মাধ্যমে এটি উপস্থাপিত হয় এবং জনগণ সেটিকে অনুমোদন করে, তখন পূর্ববর্তী সকল প্রক্রিয়াগত আপত্তি বা ভিন্ন মত স্বয়ংক্রিয়ভাবে আইনিভাবে গুরুত্ব হারায়। অর্থাৎ এই গণভোটকে কেবল একটি জনমত যাচাই প্রক্রিয়া হিসেবে দেখা যাবে না, বরং এটি একটি পূর্ণাঙ্গ রেটিফিকেশন প্রসেস, যার মাধ্যমে জনগণ খসড়া সনদকে চূড়ান্ত বাধ্যতামূলক রূপ প্রদান করেছে। এই সিদ্ধান্তের ফলে পূর্ববর্তী নোট অফ ডিসেন্টগুলো কার্যত তামাদি হয়ে যায়। এই প্রেক্ষাপটে এই ধরনের গণভোট উদ্বুদ্ধ ম্যান্ডেটকে একটি নন ডিরোগেবল ম্যান্ডেট হিসেবে বিবেচনা করা যায়, যা কোনো রাজনৈতিক বা আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ দ্বারা হ্রাস বা পরিবর্তনযোগ্য নয়। অতএব কোনো রাজনৈতিক দল পরবর্তীতে নোট অফ ডিসেন্টের দোহাই দিয়ে গণভোটের অনুমোদিত একটি দলিলকে খণ্ডিতভাবে বাস্তবায়ন করতে চাইলে তা সরাসরি জনগণের ম্যান্ডেটের বিরোধিতা হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে আমরা দেখছি সরকারের বর্তমান যারা রয়েছে তাদের বিভিন্ন ক্ষেত্রে স্ববিরোধী কিছু মতামত তারা ব্যক্ত করছে। বর্তমান সরকারের আইনমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় তিনি জাতীয় ঐক্যমত্য প্রক্রিয়ার অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং সেই আদেশের উপরে গণভোট আয়োজনের পক্ষে আইনি পরামর্শ প্রদান করেছিলেন। এমনকি তিনি মত দিয়েছিলেন যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি সংবিধান সংস্কার পরিষদ জুলাই সনদ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তাহলে গণভোটের রায়ের ভিত্তিতে তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। অর্থাৎ তিনি এখানে একটি পিউনিটিভ মেকানিজম যুক্ত করার প্রস্তাবও তিনি করেছিলেন। কিন্তু ক্ষমতায় এসে এই একই ব্যক্তির দ্বিমুখী চরিত্র আমরা জাতির সামনে স্পষ্ট দেখেছি। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঐক্যমত্য কমিশনে এসে জুলাই সনদের পক্ষে সকল প্রকার আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে তিনি ভূমিকাও রেখেছিলেন।
গণভোটের পক্ষে তার দলীয় প্রধান ভোট চেয়েছিল, কিন্তু এখন তাদের দ্বিচারিতা জনমনে আতঙ্ক এবং আশঙ্কা সৃষ্টি করে রেখেছে, যা রীতিমতো উদ্বেগের সৃষ্টি করেছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো তাত্ত্বিক বিশ্লেষণ, সাংবিধানিক ব্যাখ্যাকে সামনে নিয়ে এসে এই জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করে জাতির সামনে এই জাতীয় প্রতারণা করা থেকে বর্তমান সরকারকে বিরত থাকতে হবে। এরই প্রেক্ষাপটে ইসলামী ছাত্র শিবির কয়েকটি বিষয়ে সুস্পষ্ট দাবি উত্থাপন করতে চায়। প্রথমত হচ্ছে, জুলাই সনদ এর অবিকৃত এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন এই সরকারকে অতি দ্রুত করতে হবে। দ্বিতীয়, সকল নোট অফ ডিসেন্ট সম্পূর্ণ অকার্যকর ঘোষণা করতে হবে। তৃতীয়, সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম অবিলম্বে শুরু করতে হবে। চতুর্থ, সুপার মেজরিটির অপব্যবহার বন্ধ এবং জনরায়ের সুরক্ষা সরকারকে করতে হবে। সংস্কার প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করতে হবে, যেই ক্ষেত্রে সরকারের চরম উদাসীনতা এবং একঘেয়েমিতা আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যেই তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জায়গায় তারা সংবিধানের সাংবিধানিক যে পোস্টগুলো ছিল, অথবা আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলোকে আমরা দেখতে পেয়েছি, বিনা কারণে কোনো নোটিশ ব্যতি রেখেই তারা এই পরিবর্তনগুলো এবং ক্ষমতার অপব্যবহার করেছে। সুতরাং তারাও পরবর্তীতে যে একই রকম ফ্যাসিবাদী চরিত্রের অধিকারী হবে না, এটা নিশ্চিতভাবে কোনোভাবেই বলা যাচ্ছে না। সর্বোপরি আমরা বলতে চাই, সময়সীমা লঙ্ঘনের স্বয়ংক্রিয় বাস্তবায়ন ব্যবস্থা কার্যকর করতে হবে। অর্থাৎ যদি কোনো অজুহাতে বা রাজনৈতিক কুটচালে নির্ধারিত সময়সীমার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করা না হয়, তবে কালক্ষেপণ রোধে গণভোটের রায়ের ভিত্তিতে তা স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হওয়ার আইনি ব্যবস্থা অবিলম্বে সক্রিয় করতে হবে। সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই, তাদের যেন সুবুদ্ধির উদয় হয়। এর পূর্বে 1996 সালে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এরকম গড়িমসি করেছিল, অথচ তাদের সরকারই গঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের উপর ভিত্তি করে। এই সরকারের চরিত্র দেখবেন, বিশেষ করে বিএনপির চরিত্র, আমি নির্বাচনের আগেও বলেছিলাম, তারা কথা দিয়ে জনগণের সাথে প্রতারণা করে। তাদের জন্ম হয়েছিল যে গণভোটের মধ্য দিয়ে, যে একটি স্বৈরশাসন সেনা শাসনের মধ্য দিয়ে তাদের উত্থান হয়েছিল, এরপর গণভোটের মাধ্যমে তাদের বৈধতা হয়েছিল। এই সরকারি পরবর্তীতে এসে এখন তাদের চরিত্র হচ্ছে গণভোটের রায়ের বিপক্ষে তারা অবস্থান নিচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল, তারা সরকারের রায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরে জনগণ যখন আবার রাস্তায় নেমেছিল, তখন তারা আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিয়ে নির্বাচন করে তারা তখন পরাজিত হয়েছিল। আমরা তাদের চরিত্র এর পূর্বেও দেখেছি। যদি তারা একই চরিত্র বজায় রাখে, তাহলে জনগণ তাদের যে অধিকার তারা প্রয়োগ করেছে, গণভোটের রায় যে রায় তারা দিয়েছে, সেই রায় বাস্তবায়নের জন্য আবার জনগণ রাস্তায় নামবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, আজকে এই সেমিনারের মাধ্যমে আমরা হয়তো কিছু মানববন্ধন, গোল টেবিল বৈঠকের মাধ্যমে প্রাইমারি পর্যায়ে সরকারকে কনসার্ন আমরা জানাবো। সরকার যদি আমাদের কনসার্নে তাদের বিবেক না নড়ে, তারা যদি এই বিষয়গুলোকে মাথায় না নেয়, তাহলে আমাদের যে কার্যক্রম বাকি থাকে, অর্থাৎ রাজপথের আন্দোলন, সেই রাজপথের আন্দোলনেই আমরা নামবো ইনশাআল্লাহ।